হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘর পরিবার। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, সঙ্গে চলো আর ভিডিওটি দেখো। গুড মর্নিং সবাইকে। আজকে একটা খুব ছোট্ট ট্রিপে আমরা বেরাচ্ছি। এখন বাজছে সকাল 9টার সময় বেরাবো। খুব কাছে বলেই এত দেরিতে বেরিয়েছি। সকালে ব্রেকফাস্ট করে নিয়ে বেরাচ্ছি। আর এদিকে বাবান নিচ্ছে। আমাদের সকালবেলায় গাড়ি একবার ধোয়া হয়েছে, এখন জাস্ট কাঁচগুলোকে একটু পরিষ্কার করে নেওয়া হচ্ছে। আর অনেক দিন ধরে অনেক জায়গাতে যাওয়ার পরিকল্পনা হচ্ছে আর বেচতে যাচ্ছে। অনেকবার অনেক চেষ্টা হয়েছে। একবার বেনারস যাওয়ার জন্য চেষ্টা করলাম, হলো না। একবার ডুয়ার্স যাওয়ার চেষ্টা করলাম, হলো না। আবার লাস্ট বোলপুর, সেটাও যাওয়া হলো না। এখন নাও, এইটা একটা ছোট্ট ট্রিপ। অবশ্যই বুঝতে পারছো কোন ট্রিপে আমরা যাচ্ছি। তো চলো আমাদের সঙ্গে। কল্যাণী থেকে টাকি কত দূর, কেমন রাস্তা, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে। আর এই যে আমাদের গাড়ি রেডি, চলো এবার উঠে পড়ি গাড়িতে। গাড়িতে উঠতে গেলাম, আমাকে বললো তুমি একটু সামনে থেকে গাড়ি চালানোটা ভিডিও করো। তো সেই ভিডিও করতে যাওয়ার জন্য আমি একটু এগিয়ে এসেছি, ওদিকে গাড়ি স্টার্ট হয় না। একই কথা, আবার এগিয়ে যাচ্ছি আমি। তো এগিয়ে গিয়ে দেখছি কি হয়, কি অবস্থা, গাড়ি চলছে না কেন। তো এখন দেখছি গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে। এই কোথাও বেড়াতে যাওয়ার আগে এরকম গাড়ির কন্ডিশন হলে সত্যিই মনটা খারাপ হয়ে যায়। কিন্তু এগুলো তো মেকানিক্যাল ব্যাপার, মেশিনের ব্যাপার, তো এগুলো কিন্তু হতেই পারে। তো সেই সবগুলো তো মাথায় নিলে হবে না, সেগুলো শান্ত মাথায় ঠিকঠাক করে নিয়ে দরকার হলে যে বেরানো যাবে, আর না দরকার হলে পরে আবার ভাবতে হবে। তো এইভাবে দেখা যাক আমাদের কি কন্ডিশন হয় এখন গাড়ির। তো আমাদের একটা নতুন ব্যাটারি কিনে আনা হলো এবং এই ব্যাটারিটাকে সেট করে নিয়ে যেখান থেকে ব্যাটারি কেনা হয়েছে সেই অবধি যাবো, ওখান থেকে ওনারা একটু ঠিকঠাক করে দেবে। এখন মোটামুটি গাড়ি স্টার্টও নিচ্ছে আর যাওয়াও যাবে ওই অবধি। গাড়ির ব্যাটারিটাই হচ্ছে আমাদের মূল কারণ ছিল। তো গাড়ির ব্যাটারি চেঞ্জ করে দিলে গাড়ি ওকে। এখন আমরা বেরিয়ে পড়েছি, প্রায় 9:30 পার হয়ে গেল। এখন আমরা ব্যাটারির দোকানটাই যাব। এই যে এই দোকানটার থেকে আমরা ব্যাটারিটা নিয়েছিলাম, পুরোনো ব্যাটারিটা দিয়ে দেওয়া হচ্ছে আর উনি একটু ঠিকঠাক করে দিলেন। দিয়ে এখন আমরা কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে এখন আমাদের এখান থেকে গুগলে দেখাচ্ছে প্রায় 2.5 ঘন্টা মতন লাগবে। তো 2.5 ঘন্টা, এখন আমাদের টাইম যেহেতু 10টা বাজছে, বেশিক্ষণ সময় লাগবে না। 1টার মধ্যে আমরা হয়তো পৌঁছে যাব যদি রাস্তার কন্ডিশন ভালো থাকে। আর এইটা হচ্ছে ব্যারাকপুর এক্সপ্রেসওয়ের ওপরে যে ফ্লাইওভারগুলো হয়েছে, সেই ফ্লাইওভারগুলো এত সুন্দর লাগে এই জায়গাটা। আমরা এই রাস্তা ধরে ঠিক নৈহাটির পাশে সার্ভিস রোডটা ধরে আমরা বাঁদিক দিয়ে এগিয়ে যাব। বাঁদিক দিয়ে এগিয়ে গিয়ে তারপরে আমরা এই টাকির রাস্তাটা ধরছি। তো বাঁদিক দিয়ে এগিয়ে যেতে যেতে, যেটা আউল সিদ্ধি মোড় বলে, সেই রাস্তা ধরেই কিন্তু আমরা যাব। পাশে সর্ষে ক্ষেতটা এত সুন্দর লাগছে। শীতের সময় কিন্তু এই একটা প্লাস পয়েন্ট রাস্তায় বেরোলে। আর এই যে এইটা হচ্ছে NH12টা আমরা ক্রস করছি, ক্রস করে আবার কিন্তু সোজা এগিয়ে যাচ্ছি। এখন আমরা ক্রস করছি অশোকনগর।
এখন আমরা চলে এসেছি হাবড়া। আর এই যে বাস সাইডে দেখা যাচ্ছে হাবড়া চৈতন্য কলেজ। এই কলেজটার নাম আমি যখন কলেজে পড়তাম তখন থেকে আমার শোনা, তাই হঠাৎ করে চোখে পড়াতে না খুব ভালো লেগে গেল যে সেই চেনা কলেজটার নাম শুনি যে কলেজটা, সেটা দেখতে পেলাম। তো এখন আমরা হাবড়ার ভেতর দিয়ে যাচ্ছি। রাস্তা এমনি ঠিকঠাক আছে, কিন্তু প্রচুর পরিমাণে টোটো, অটো এগুলো এত পরিমাণ চলছে যে আমাদের গাড়ির স্পিড অনেকটাই কমে যাচ্ছে। এখন আমরা ক্রস করছি হাবড়া 2 নম্বর রেল গেট। এই 2 নম্বর রেল গেট ক্রস করে আমরা কিন্তু রাইট সাইডে টার্ন নেব। রাইট সাইড টার্ন নিয়ে আমরা এগিয়ে যাব। যেহেতু দুপুর মানে অনেকটাই বেলা হয়ে গেছে, সেই জন্য বাজার, লোকের ভিড়, বিভিন্ন রকমের ভিড়ভাট্টা, সবচেয়ে বেশি প্রবলেম হয় না টোটোর জন্য। এই রাস্তার মধ্যেখান দিয়ে চলে, আর এদেরকে ক্রস করতে গেলে, ওভারটেক করতে গেলে মোটেই সাইড দেয় না। এই কারণে না প্রচুর দেরি হয়ে যায়, আর রাস্তাটাও ছোট রাস্তা। তো এখন আমরা এগিয়ে যাচ্ছি টাকির দিকে। এই রাস্তায় চলতে চলতে খুব চেনা রাস্তা বলে মনে হচ্ছিল এই রাস্তায় আমি আরও একবার এসেছি। তা করতে করতে হ্যাঁ ঠিক, এই যে এই বাড়িটা আগে দেখে নাও, পরে তোমাদের সব। মামি কই? ও বাবা, এখন আমরা আবার টাকির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। এবার তোমাদেরকে জানাই এই বাড়ির হিস্ট্রি সম্পর্কে। আমি মামি বলতে বলতে বাড়িটায় ঢুকলাম, এবং যে ভদ্রমহিলা বেরিয়ে এলেন উনি মামি আমাদের, এবং ওনার হাজব্যান্ড আমার মামা। আমি যখন কলেজে পড়ি তখন ওনারা আমাদের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে গিয়েছিলেন। কিন্তু ভাড়াটিয়া হিসেবে গেলেও মানুষের বলে না রক্তের সম্পর্কই সম্পর্ক নয়। একটা সময় এত বেশি আপন, এত বেশি ভালোবাসার জায়গা তৈরি করে ফেলেছিলেন ওনারা এবং আমরা দুটো ফ্যামিলির মধ্যে এতটাই একটা বন্ডিং হয়ে গেছিল যে আমাদের কাছে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল, আমাদের রিলেটিভ বলে মনে হয়েছিল। তাকে চাটা খেয়ে নিই, তারপরে আবার বলছি, নাহলে গলা শুকিয়ে যাচ্ছে বলতে গিয়ে। কফি খাওয়া চলছে, বাবানের কফি। আইটু নিবা? এইবার ফিরে আসি বাকি গল্পটায়। তো ওনারা আমাদের বাড়িতে দীর্ঘ 7 বছর ভাড়া ছিলেন, এবং আমার বিয়ের পরে ওনারা হাবড়াতে চলে আসেন এবং বাড়ি করে এখানে বসতি শুরু করেছেন। সেই কারণে আমরা এখানেতে আরও 2বার এসেছিলাম, সেই কারণেই আমার রাস্তাটা খুব পরিচিত লেগেছিল। তো আমরা ওনাদের যেহেতু বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, আর এক ঝলক দেখে যাব না এটা মোটেই ভালো লাগছিল না, মনটা যেন বারবার টানছিল। তো যাই হোক, একটু নামলাম, নেমে দেখা করলাম। বেশিক্ষণ দাঁড়াইনি, 10 মিনিট দাঁড়িয়েছি। আর মামির শরীরের কন্ডিশন খুবই খারাপ, কোনো রকমে চলাফেরা করতে পারে এইটুকু যে এসে দুজনাকে দেখতে পেয়েছি, সুস্থভাবে দেখতে পেয়েছি। কিন্তু ওনারা আমাদের বাড়ির খবরাখবর শুনে ভীষণ কষ্ট পেয়েছে। এত তাড়াতাড়ি এই ধরনের খবর শুনবে বলে ভাবতেই পারিনি, মামা তো কেঁদেই ফেললো। তো যাই হোক, এই ধরনের যে রাস্তায় যেতে যেতে আবার পরিচিত মানুষের সঙ্গে দেখা হবে, এ আমার কল্পনা ছিল না। এখন আমরা কিন্তু যাচ্ছি বসিরহাটের ভেতর দিয়ে। কিছুদিন আগেই না আমি যখন দমদম থেকে কল্যাণীতে আসছি, তো হাসনাবাদ লোকালগুলো এত ফাঁকা, তো আমার একটু ইচ্ছে জেগেছিল যে একবার হাসনাবাদ লোকালে উঠবো। তো আমি বাড়িতে এসে বলেও ছিলাম যে আমি হাসনাবাদ যাবো এবার। তো হাসনাবাদ যাবো কি, এখন গাড়িতে করে চলে এসেছি টাকি দেখতে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড আমাকে বলছে, তুমি বলছিলে না হাসনাবাদ যাবে, তো নাও চলো হাসনাবাদেই নিয়ে যাচ্ছি, কিন্তু সেই ফাঁকা লোকাল ট্রেনে না, গাড়িতে করে। আমরা মোটামুটি টাকি চলে এসেছি। এবার টাকি গিয়ে আমরা দেখবো কি আছে টাকিতে। তোমরা সঙ্গে থাকো এবং চলতে থাকো, দেখি কি আছে টাকিতে, আর তোমাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো। থুয়া মোড়, কালীনাথ মুন্সি রোড।
আমরা একেবারে চলে এসেছি নদীর ধারে। আর এই যে দেখতে পাওয়া যাচ্ছে আই লাভ টাকি। তো এখন এই টাকি এই রাস্তা ধরে আমরা এগিয়ে যাব হোটেলের কাছে। আর আমাদের হোটেলটা বুক করেই রাখা ছিল, তো আগে সেখানে যাই, গাড়ি টাড়ি রাখি, তারপরে আবার সমস্ত কিছু দেখাবো। দূর থেকে হোটেলের নামটা দেখা যাচ্ছে, তো আমরা হোটেলের সামনে যাই, তারপর ভালোভাবে হোটেলটাকে দেখাবো। তো হোটেলের সামনে যেহেতু নদী, এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা নেই, ওদের আর একটা প্লেস আছে, সেই প্লেসে গাড়িটাকে রাখতে হবে। এই যে নদী দেখো, তাই গাড়িটা নিয়ে চলে গেল। আর এই যে হোটেল রিভার ভিউ পয়েন্ট, এই হচ্ছে পুরো হোটেলটা। আর একদম হোটেলের ব্যালকনি থেকে বা জানালা থেকে পুরো ইছামতি নদীটা দেখা যাবে। মানে সকাল, সন্ধ্যে, দুপুর, রাত্রি চোখের সামনে যেমন সমুদ্র দেখা যায়, সেই রকমই এর ইছামতি নদীকে দেখা যাবে। তো এখন আমরা হোটেলের ভেতরে যাই, কি কি আছে দেখে শুনে তারপরে সমস্ত কিছু আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। হোটেলের রিসেপশনে যেসব ফর্মালিটি থাকে সেইগুলো পূর্ণ করে নিয়ে আমরা ঘরের দিকে রওনা হব। তো আমাদের ঘর দিয়েছে সেকেন্ড ফ্লোর। বেড, এখানে ওইটা একটা ওয়ার্ড্রপ, একটা খাট, একটা খাট, একটা ওয়াশরুম। ওয়াশরুমে গিজার আছে, আয়না, ক্লিন। বেশ সুন্দর। পর্দাগুলো লাগিয়ে দিতে হবে, পর্দাগুলো খোলা আছে। আমরা হোটেলে এসে পৌঁছেছি তখন প্রায় 1:30 বাজে। তো আমরা হোটেলে ঘরে সমস্ত কিছু রেখে টেখে দিয়ে এসে তারপরে লাঞ্চের জন্য চলে এসেছি, কারণ অনেকটাই সময় হয়ে গেছে। তারপরে শুনলাম যে নদীতে যে বোটিং করতে হয়, সেই বোটিংটা 3:30-র পর, মানে 3:30-4টার পর থেকে আর করতে দেয় না। তো আমরা দেখলাম ঠিক আছে, ঠান্ডার সময় রোদেই একটু ঘুরে আসবো, সেই কারণে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপরে আমরা আবার নদীতে যাব, নদীতে বোটিং করব। আমাদের দুপুরের খাবার ছিল ভাত, আলু ভাজা, ডাল, একটা মিক্স সবজি আর ভেটকি মাছ আর চাটনি, পাঁপড়। এই ছিল আমাদের লাঞ্চের ব্যবস্থা। এই খাওয়া দাওয়া করে নিই, তারপরে আমরা যাব নদীতে। এই রাস্তা দিয়ে গিয়ে নৌকোয় উঠতে হবে। নৌকো ওঠার জন্য কেমন কি ব্যবস্থা না ব্যবস্থা সমস্ত কিছু দেখে নিই, তারপরে আমরা নৌকায় যাব। অবশ্যই তোমাদেরকে সঙ্গে নিয়ে। বলো বোথ সাইড কত? ও মানে দোকানে অনলাইন দিতে হবে, ও আবার দেবে, মানে ওটা এটিএম। হ্যাঁ, বাহ, ভালো সিস্টেম, মিনি এটিএম। আমরা এখন নৌকায় ইছামতিতে ভ্রমণ করব, নৌকা বিহার। এখানে 1800 টাকা করে নিল নৌকাতে, একজন চাপলেও 1800, 10 জন চাপলেও 1800। যেহেতু আমরা 4 জন আছি, তাই 4 জনে 1800 টাকা।
এই যে সামনে নদী দেখো, এই হচ্ছে ইছামতি নদী। জোয়ার ভাটা তো অবশ্যই হয়, তার জন্য দেখো এই যে এই অবধি জল আসে, এই যে এই অবধি জল আসে। এটা ডাঙার থেকে খুবই কাছে। এই যে পুরো জলের যে জায়গাগুলো দেখো, পুরো এই যে এই কাদা কাদা হয়ে আছে, এই অবধি জল আসে। আর এই যে এইগুলোতে করে ঘুরতে হবে। 1 ঘন্টার ট্রিপ। বাংলাদেশ বর্ডার দেখাবে আর হচ্ছে মোহনা দেখাবে, 3টে নদীর মোহনা আছে। এই যে এটা আমাদের নৌকা আসছে, এটাই করে আমরা যাব। অনেকটা বড়, অনেক বড় বোট, কিন্তু আমরা 4 জনই পিকনিক করা যাবে যত বড় বোট। এরকম বোটে করে এই ইছামতি নদীর ওপরে পিকনিক করাটা কিন্তু হেভি ব্যাপার। আমরা ইছামতি নদী, ওইটা কিন্তু বাংলাদেশ বর্ডার। তো আমাদের নৌকা স্টার্ট হয়ে গেছে, আর আমাদেরকে যে গাইড সেই হচ্ছে নৌকার মাঝি, সেই আমাদের সমস্ত কিছু দেখিয়ে বুঝিয়ে দেবে। তো এই ইছামতি নদীর ওপরেই কিন্তু খুব বিখ্যাত দুর্গাপুজোর বিসর্জন হয়, যেটা সেই বিসর্জন কিন্তু খুব বিখ্যাত, টাকির দুর্গাপুজোর বিসর্জন। তো সেটাও আমাদেরকে বললো। আমরা এখন কিছুটা এগিয়ে গিয়ে বাংলাদেশের বর্ডার সীমানা বরাবর এগিয়ে আসছি। আচ্ছা, এইখান থেকে আমাদের বোটটা ঘুরে যাচ্ছে, এইখান থেকে আমাদের নদী ইন্ডিয়া, ওই দিকটা ইছামতি পড়ছে বাংলাদেশে। আমাদের যে নদী বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে, এদিকে গিয়ে নদীর দুদিকে একদম মিশে গেছে। ওপরের নদী না, ওপরের নদী নাই, আর নদী নাই। এখান থেকেই আমাদেরকে ঘুরিয়ে নিতে হলো আমাদের নৌকা, কারণ তার পরবর্তী সীমানা পড়ে যাচ্ছে বাংলাদেশের মধ্যে। বাংলাদেশের মধ্যে যাওয়ার কোনো আমাদের পারমিশন তো অবশ্যই নেই। আর এই দেখো নৌকাটা কি সুন্দর, আর প্রত্যেকটা নৌকায় এরকম ইন্ডিয়ার নৌকাগুলোতে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে। আর আমাদের যখন নৌকাটা নেওয়া হলো, সেই সময়তে আমাদের আধার কার্ড আমাদেরকে জমা রাখা হয়েছিল বিএসএফ অফিসের কাছে। কারণ কি, যে আমাদের নৌকায় নামার পরে একটা, যেহেতু দুটো দেশের সীমান্তবর্তী এলাকার মধ্যে দিয়ে ঘোরাফেরা করছি, সেটা একটা সিকিউরিটির ব্যাপার থাকে, সেই কারণে আমাদের আধার কার্ডটা জমা রাখা হয়েছিল। আর এটা একটা বড় একটা লঞ্চ, যেগুলো সুন্দরবনে ঘুরে, সুন্দরবনে যে লঞ্চের ট্রিপ করা হয় সেই ধরনের একটা বড় লঞ্চ যাচ্ছে। তো আমরা ইছামতির বক্ষে ঘুরে বেড়াচ্ছি। সত্যি এটা একটা রোমাঞ্চকর ব্যাপার, খুবই ভালো লাগছে। আর এই শীতের রোদে পিঠ লাগিয়ে ঘুরতে খুবই ভালো লাগছে। সামনের যে অংশগুলো দেখা যাচ্ছে, এটা পুরোটাই বাংলাদেশের মাটি। আর সামনে এইখানটাতে একটা পিকনিক স্পট আছে, বাংলাদেশের যারা তারা সব পিকনিক করতে এসেছে। এমনি এখান থেকে গ্রামটা অনেকটাই ভেতরে, আমাদের মাঝি ভাই বললেন, কিন্তু এই নদীর ধারে তারা পিকনিক করতে আসে। এইসব স্পটগুলো দেখা যাচ্ছে। ওটা পিকনিক স্পট বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিকটা চলে গেল কালিন্দী নদী, আর এদিকটা হচ্ছে বিদ্যাধরী নদী। ওই ব্রিজটা কি বিদ্যাধরী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে বনবিবি ব্রিজ না কি বলে সেইটা, ওটা বনবিবি ব্রিজটা। এই যে এই দিকটা হচ্ছে কালিন্দী নদী আছে, এটা মোহনা।
ওই পাশটা বাংলাদেশ, আমরা ইছামতি নদীর এদিক দিয়ে এসেছি। আর এই যে 3টে নদীর এটা সঙ্গম স্থল মোহনা। আর ওই দিকটা হচ্ছে বিদ্যাধরী নদীর ওপর থেকে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, যেটা হাসনাবাদ ব্রিজ বলছে সেইটা। তোমার সমুদ্র থেকে এই ব্রিজ হচ্ছে, এই দিকটা হচ্ছে বিদ্যাধরী নদী। আমাদের মোহনা দেখা হয়ে গেল, 3টি নদীর সঙ্গমস্থল। এবার আমাদের বোট ব্যাক করছে আমাদের নিজস্ব গন্তব্যস্থলে। আর এইগুলোই সব পিকনিক স্পট আছে, যারা সব আমাদের পিকনিক করতে আসে এইখানে, এই সব জায়গাতে আসে। আর এইটা হচ্ছে সোনার বাংলা রিসর্ট, এটাও খুব বিখ্যাত একটা টাকির রিসর্ট। সেটা ভেতরটাও প্রচুর নাকি সুন্দর। আমরা এখন নিজের গন্তব্যের দিকে এগিয়ে যাব, কিন্তু তার আগে এখানে যারা সব পিকনিক করছে তারা আমাদেরকে বাই করছে, আমরাও বাই করছি, বেশ ভালো লাগছে। আর এই বাঁশের ব্যারিকেড করে রাখা আছে, এগুলো আসলে নদীর বাঁধ দেওয়া হচ্ছে। এই বাঁশের খাঁচাগুলো তৈরি করে করে এর মধ্যে সব ভারী ভারী ইট রাখা হচ্ছে, দিয়ে ওইগুলোকে বাঁধ দেওয়ার চেষ্টা করছে। নদী চলার পথে অনেকগুলোই বড় বড় হোটেল দেখতে পেলাম। প্রত্যেকটা হোটেলই কিন্তু বেশ বড় বড় হোটেল। তো এইখানটাতে এসে বুকিং করলেও কোনো অসুবিধা ছিল না, তো আমরা আগে থাকতেই বুকিং করে এসেছিলাম। যাই হোক, এখানে যারা হঠাৎ করে আসবে, এসে একটা রাত থাকবো মনে করলে কোনো অসুবিধাই হবে না। আস্তে আস্তে পা ছাড়া, তারপরে জুতোর মধ্যে ইয়ে কর, পাটা কেন। এইবার আমরা টাকির নদী বরাবর যে রাস্তা আছে, সেই রাস্তা ধরে একটু ঘুরে দেখছি টাকির বাজার বা এই সামান্য পার্কের মতন যা আছে সেইগুলো ঘুরে দেখছি। কিন্তু একটা জিনিস যেটা জানলাম, যা বুঝলাম আমি, যে খুব সকাল সকাল মানে আমরা যদি 6:30 7টার মধ্যে বেরিয়ে আসি, তাহলে টাকি এসে আমরা একটা দিনের মধ্যেই ট্রিপ করে ঘুরে যেতে পারি। মানে টাকিতে যা কিছু দেখার আছে সমস্তটাই দেখে টেখে সন্ধেবেলার একটা অংশ আছে, সেই জায়গাটা দেখে আবার সন্ধে 7টার মধ্যে যদি আমরা ব্যাক করি, তাহলে নিমেষে খুব সুন্দরভাবে সুস্থভাবে আমরা টাকি একদিনই ট্রিপ করে চলে যেতে পারি। সেখানে হোটেলে থাকার দরকার পড়বে না। তো আমাদের যেহেতু এইটার অভিজ্ঞতা ছিল না যে কী রকম পরিস্থিতি বা কত কী আছে দেখার, সেই জন্যই আমাদের হোটেলটা বুক করে আসা হয়েছিল। তারপরে মা ছিল সঙ্গে, মা যেহেতু অনেকটা বয়স্ক, তার কথা ভেবেও আমরা হোটেলটা বুক করেছিলাম। কিন্তু আমরা যদি নিজেরাই যদি আসতাম, তাহলে হয়তো থাকার কোনো দরকার ছিল না। তো তোমরাও এরকম করতে পারো, যে সকাল সকাল এসে সম্পূর্ণ টাকিটা ঘুরে নিয়ে আবার সন্ধ্যাবেলায় ব্যাক করতে পারো। এটা হচ্ছে টাকির রাজবাড়ি গেট, এখান থেকেও নৌকায় চাপা যায়। এটা টাকির রাজবাড়ি, ভগ্নপ্রায় অবস্থা। আর বাউন্ডারি করা আছে, যারা বড় বড় গাড়ি নিয়ে পিকনিক করতে আসে তাদের পার্কিংয়ের জন্য এই জায়গাটা ঘিরে পার্কিং ব্যবস্থা করে রেখেছে।
আর গাছ একদম বট গাছের শিকড়ে পুরো বাড়ির দেওয়াল টেওয়াল মানে একদম ছেয়ে গেছে। তো এখানটাতে দেখার কিছুই দেখলাম না। আর ওখানকার স্থানীয় বাসিন্দারাও বলল এখন আর রাজবাড়ির কিছুই নেই, রাজবাড়ি পুরো ভগ্ন অবস্থা, কিছু দেখার নেই। তাই আমরা সামনে থেকে ঘুরে চলে এলাম। আবার একটু নৌকার দিকে তাকিয়ে রইলাম। তারপরে আবার আমরা সন্ধেবেলায় যাব মালদ্বীপ। তো মালদ্বীপটা কেমন জায়গা সেটা দেখার জন্য আমাদের সঙ্গে চলো। ছাড়াই মালদ্বীপ, তাই না? ফ্লাইট ছাড়াই মালদ্বীপ। ফ্লাইট ছাড়াই মালদ্বীপ। এই তো ফ্লাইট এসেছে, তাই তো ল্যান্ড করতে গিয়ে এত কষ্ট, এর মধ্যে ফ্লাইট আর নেই। এত কষ্ট ল্যান্ড করছে। তো আমরা মালদ্বীপ রিসর্টে চলে এসেছি। উইকেন্ডটাতে আমি একটু মজা করে বললাম ফ্লাইট ছাড়াই মালদ্বীপ চলে এসেছি। তো ওখানকার টোটোওয়ালা ভাইগুলো সব হাসাহাসি করছিল এই নিয়ে। তারপরে আমরা এখানে টিকিট কাটলাম, টিকিট কেটে ভেতরে ঢুকলাম। তো ভেতরেতে ঢুকে আমার চোখ একদম অবাক করে দিয়েছে। এখানে 20 টাকা করে টিকিট নিল। এসেছি মালদ্বীপ, মালদ্বীপের ভিউ তোমরা দেখো, অসম্ভব সুন্দর এরকম একটা প্লেসে আসা। সবচেয়ে হচ্ছে যে ফ্লাইটের এত খরচা নেই, খুব সুন্দর। চলো সামনের ভিউগুলো দেখো। রিসর্টে থাকতে জানো তো, পিকনিক করতে এসছে। পিকনিক করতে এসেছি। ওরে বাপরে, মালদ্বীপ তো দারুণ সুন্দর, সত্যিই সুন্দর। এখান দিয়ে একটা রাস্তা, এদিকে বাচ্চাদের খেলার পার্ক, এইদিকে আছে লেক, লেকে বোটিং এর ব্যবস্থাও আছে। এইরকম সুন্দর একটা জায়গা, এটা অবশ্যই রাত্রে আসতে হবে, রাত্রি ছাড়া এটা একদমই ভালো লাগবে না। দিনের বেলা একরকম লাগবে আর রাত্রিবেলায় আর একরকম লাগবে। পুরো লাইটিংয়ে একদম কাজ করা আছে। চলো সামনের দিকে আরো এগিয়ে যাই। জলের ওপর দিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, সেই সব অ্যাক্টিভিটিগুলো চোখে পড়ছে, কিন্তু লাইটিংয়ের জন্য না কিছুটা আবছা আবছা লাগছিল। আর এত সুন্দর লাগছে, পুরো জলের ওপরে রিফ্লেক্ট করেছে লাইটিংয়ে, অসম্ভব সুন্দর লাগছে। এই মালদ্বীপ ঘুরতে আসা আরও অনেক দিন আগেই একজনের পোস্ট দেখেছিলাম, সেটা দেখেই আরও আগ্রহ বেড়েছিল। সেই জন্যই আমাদের কিন্তু টাকি দেখতে আসা বা টাকি ঘুরতে আসা। আর এই মালদ্বীপটা দেখতে আসতে কিন্তু অবশ্যই সন্ধ্যের সময় থাকতে হবে। সন্ধ্যের সময়টা ঘুরে তারপরে আমরা কিন্তু নিজের নিজের গন্তব্যে ব্যাক করতে পারবো। চারিদিকে লাইট আর লাইট, সামনে একটা আবার ব্রিজ আছে, খুব সুন্দর এই ব্রিজটা, ঝুলন্ত ব্রিজ। ঝুলন্ত ব্রিজের ওপর দিয়ে এখন আমরা যাচ্ছি। আর ওই পাশে একটা পাহাড়ের মতন করে ঝর্ণা পড়ছে, চারিদিকে কিন্তু লাইটিং, আর এইখানটাতে বোটিংও হচ্ছে। আমরা এখন এই যে পাহাড় বানানো হয়েছিল যে জায়গাটা, সেই জায়গাতে চলে এসেছি। আর এই যে ঝর্ণার জল পড়ছে এবং তার শব্দও পাওয়া যাচ্ছে। আসছে জলের ছিটা।
জলের মধ্যে এই রুমগুলো থাকার জন্য রেন্টে দেয়। তো এইগুলো হচ্ছে রিসর্টের এক একটা সব রুম। এই কনসেপ্টটা হচ্ছে যে মালদ্বীপে সমুদ্রের মধ্যে ঘরের যে থাকার ব্যবস্থা থাকে, সেই কনসেপ্টটা নিয়ে কিন্তু এই জায়গাটার নাম হয়েছে মালদ্বীপ রিসর্ট। তো এই সব ঘরগুলো কিন্তু ওনারা ভাড়া দেয় রাত্রে থাকার জন্য, বা এখানটাতে যে কোনো অনুষ্ঠান করার জন্য কন্ট্যাক্ট করা যেতে পারে। আসছি। আমরা এখন মালদ্বীপ রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। আর মালদ্বীপ রিসর্টটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর একবার তোমাদেরকে পুরো ভিউটা দেখাই। রিসর্ট থেকে বেরিয়ে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি, তারপর সন্ধেও লেগে গেছে। এখন চাটা খেয়ে আবার হোটেলের ঘরে ঢুকবো। আর এখানটাতে পুরো টাকি কী কী ঘোরার জায়গা আছে পুরো ডিটেলস দেওয়া আছে, এবং টোটো করে গেলে কত ভাড়া পড়বে সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তো এই হচ্ছে টাকি ভ্রমণের বৃত্তান্ত দেওয়ার একটা ভালো একটা জিনিস করে দিয়েছে। এখন রাত্রিবেলায় নদীর রূপ দেখতে পেলাম। ঘরে এসেও আবার একটু আমরা কফি করে খাচ্ছি, আর মা এদিকে আবার টিভি দেখছি, সিরিয়াল। এখন রাত্রি 9টা। তো আমাদের ডিনারের জন্য আমরা একটু বাইরের থেকে খাবো বলে বেরিয়েছি, কারণ হোটেলে আমরা অর্ডার করিনি। আমরা একটু রাস্তায় বেরিয়েছি, বেরিয়ে যেখানে ভালো দেখবো সেখান থেকে খাবার খেয়ে নেব। প্রচুর দোকান রয়েছে যেখানে খুশি খাওয়া যেতে পারে। তো আমরা একটু দেখে শুনে ঢুকি। আমরা এই দোকানটায় এলাম, এসে খাওয়া দাওয়ার জন্য অর্ডার করছি। মা রাত্রে খেলো আলু পোস্ত আর রুটি। পোস্ত নামেই পোস্ত, আর আমাদের ছিল রুটি আর হাঁসের ডিম, আলু, ফুলকপি দিয়ে ঝোল। আর বাবার নিয়েছিল বিরিয়ানি, কিন্তু কোনোটাই ভালো ছিল না খাবার, ওই কোনো রকম খাওয়া দাওয়া হয়েছে। আজ পরের দিন সকাল, একদম ব্যালকনি থেকে নদীর ভিউ দেখা যাচ্ছে। সূর্যের কিরণ একদম নদীবক্ষে পড়ে ঝিলমিল ঝিলমিল করছে। চারিদিকে নৌকাগুলো বাঁধা রয়েছে, আর এই গাছটার ফাঁকা দিয়ে যখন সূর্যের কিরণটা দেখছি না, সে এক অপূর্ব দৃশ্য লাগছে। আর এই দৃশ্য আমরা মন ভরে অনেকক্ষণ ধরে দেখেছিলাম, আর কিছু ক্যামেরাবন্দি ফটো করেছি। নৌকাগুলোতে যেসব পতাকা লাগানো আছে, কি সুন্দর হাওয়াতে দুলছে, আর অপূর্ব সুন্দর লাগছে এই সকালের দৃশ্য দেখতে।
এখানে একটা আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের একটা মূর্তি স্থাপন করা আছে, আর তারই সামনের দোকানে আমরা সকালে চা খাচ্ছি। কারণ হোটেলের লোকজন না এখনও জাগেনি, তাদেরকে কল করেও পাওয়া যাচ্ছিল না, তাই আমরা একটু হেঁটে এসে এখানে চা খাচ্ছি। আর চাটা খেয়ে আমরা কিন্তু বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। চা খেয়ে সামনেই দূর থেকে দেখতে পাচ্ছিলাম জোড়া শিব মন্দির, তো সেইটা আমরা দেখতে এলাম। এইটা একটা দর্শনীয় স্থান টাকির, তো এটা আমরা দেখে নিলাম হেঁটে এসেই। এবার এখান থেকে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো টাকি ভ্রমণ করলে তোমরা একদিনের ট্রিপেই করবে, খুব ভালো হবে। একদিন যদি সকাল থেকে সন্ধে পর্যন্ত ট্রিপটা রাখো তাহলে ভরপুর ট্রিপ হবে, খুব ভালো হবে। তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো সবার সাথে। আর যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস, খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ভিডিওতে।